আজকের পদার্থবিজ্ঞানের এই ক্লাসে আমরা পড়ব তাপ পার্ট 1। শুরুতেই আমাদের যে কোয়েশ্চেনটা আসবে যে তাপ কি, হোয়াট ইজ হিট। তুমি কেন, যে কাউকে যদি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা যায় তারা প্রম্পটলি আনসার করে দেবে যে হিট ইজ আ কাইন্ড অফ এনার্জি। তাপ হলো এক ধরনের শক্তি। কিন্তু তাপ যে এক ধরনের শক্তি, এই সত্যিটা আমরা হঠাৎ করে কি জেনে ফেললাম নাকি কোনো বিবর্তনের ইতিহাস রয়েছে? আজকে আমরা জানি যে হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি, তাপ হলো এক ধরনের শক্তি। কিন্তু পুরাতন যুগ থেকে কিন্তু আমাদের ধারণাটা এরকম ছিল না। ধারণা ক্রম বিবর্তনের মধ্য দিয়ে পৌঁছতে পৌঁছতে আজকে এই ধারণায় পৌঁছেছি যে হিট ইজ আ কাইন্ড অফ এনার্জি। গ্রিক মাইথোলজিতে বলা আছে যে ফর ম্যানকাইন্ড সাম হ্যাভেনলি স্পিরিট, কিছু স্বর্গীয় আত্মা মানুষের উপকারের জন্য দুটো দণ্ডতে ঠোকাঠুকি করে প্রথম আগুন জ্বালান। এখন আগুন আর হিট এটা সমার্থক কিনা, দ্যাট ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু গ্রিক মাইথোলজি অনুযায়ী কিছু স্বর্গীয় আত্মা দুটো ধাতব খণ্ডে ঠোকাঠুকি লাগিয়ে প্রথম আগুন তৈরি করে। আর এই বিষয়ে আমাদের হিন্দু মাইথোলজি কি বলছে? হিন্দু মাইথোলজি বা হিন্দু পুরাণ বলছে যে আমাদের এই পৃথিবী পঞ্চভূত দিয়ে তৈরি। এই পঞ্চভূতের মধ্যে একটা ভূত হচ্ছে অগ্নি। অর্থাৎ আমাদের পৃথিবী, ধরিত্রী, মহাকাশ, আমাদের শরীর যা কিছু দিয়ে তৈরি তার একটা উপাদান হলো অগ্নি বা তাপ। পরবর্তীকালে একটু আধুনিক বিজ্ঞানী এবং দার্শনিকদের মধ্যে ধারণা হয়, তারা ভাবেন যে হিট ইজ আ মাসলেস ফ্লুইড। বাংলায় বললে এটাকে হচ্ছে তাপ হলো একটা ভরহীন প্রবাহী বা ভরহীন পদার্থ। এই ভরহীন প্রবাহী বা মাসলেস ফ্লুইড, এইটা যার মধ্যে প্রবাহিত হয়ে ঢুকে যায় সেটা উত্তপ্ত হয়ে ওঠে, যার থেকে বেরিয়ে আসে সে ঠান্ডা হয়ে ওঠে। অর্থাৎ মাসলেস ফ্লুইড যার মধ্যে প্রবেশ করে সে গরম হয়, যার থেকে বেরিয়ে আসে সে ঠান্ডা হয়ে যায়। দীর্ঘ সময় পর্যন্ত 1798 সালের আগে পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা এবং দার্শনিকরা বিশ্বাস করতেন যে হিট ইজ আ মাসলেস ফ্লুইড। তাপ হলো এক ধরনের ভরহীন প্রবাহী, আর যার নাম তারা বলতেন ক্যালোরিক। কি বলতেন? ক্যালোরিক। এই ক্যালোরিক নামক একটা পদার্থ, যেটা বস্তুর মধ্যে প্রবেশ করলে বস্তু গরম হয়ে যাবে আর বস্তু থেকে বেরিয়ে গেলে বস্তু ঠান্ডা হয়ে যাবে, এইটা ছিল তাদের থিওরি। কিন্তু গোল বাঁধল 1798 খ্রিস্টাব্দে কাউন্ট রামফোর্ড নামক একজন বিজ্ঞানী। রাদার হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। উনি কামান তৈরির যে কারখানা সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তো তিনি খেয়াল করলেন যে যখন কামানের এরকম লোহার যে নলগুলো ড্রিল মেশিন দিয়ে মাঝখানে ফুটো করা হয় না, তো যখন ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হচ্ছে বিভিন্ন জায়গায়, কামান তৈরি করতে সময় কি লোহার যন্ত্রাংশ ফুটো ফুটো করতে হয়, ড্রিলিং মেশিন চালাতে হয়। তো তিনি খেয়াল করলেন, রোজই তিনি খেয়াল করেন যে সেই ড্রিলিং মেশিন যখন চলছে তখন সেখানে আগুনের ফুলকি বেরোচ্ছে এবং জায়গাটা অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে। তো তিনি তো কাউন্ট রামফোর্ড, তিনি যখন ফিজিক্স ক্লাসে ছোটোবেলায় বিজ্ঞান পড়েছেন তখন তিনি জানেন যে তাপ হলো এক ধরনের পদার্থ যেটা যার মধ্যে প্রবেশ করে সে গরম হয়ে ওঠে, যার থেকে বেরিয়ে যায় সে ঠান্ডা হয়ে যায়। তাহলে উনি ভাবলেন যে তাপ যদি ক্যালোরিক নামক পদার্থ হয়, তাহলে এই যে গরম হয়ে যাচ্ছে লোহা এবং ড্রিল, নিশ্চয়ই কোথাও থেকে একটা এসে ঢুকছে। কোথাও থেকে সেটা ঢুকছে, তাহলে গরম হচ্ছে কী করে? এখন যেখান থেকে এসে ঢুকছে সেখান থেকে তো বেরিয়ে আসছে না, তাহলে সেইটা তো ঠান্ডা হওয়ার কথা। উনি প্রাথমিকভাবে ভাবলেন যে বোধহয় বাতাস থেকে এই ক্যালোরিকটা আসছে, সাপ্লাই হচ্ছে, আর লোহা এবং ড্রিল মেশিনের মধ্যে ঢুকছে। তাহলে লোহা এবং ড্রিল মেশিন গরম হওয়ার জন্য তো বাতাস ঠান্ডা হওয়া দরকার। কিন্তু উনি তো দেখলেন উল্টো হচ্ছে, বাতাসও গরম হচ্ছে, ড্রিল মেশিনও গরম হচ্ছে, লোহাও গরম হচ্ছে। উনি জলের মধ্যে ড্রিল মেশিন দিয়ে চালিয়ে দেখলেন তাহলে জল থেকে যদি ক্যালোরিক পদার্থ লোহার মধ্যে ঢোকে, কারণ জলে নিমজ্জিত অবস্থায় উনি ড্রিলিং মেশিন চালাচ্ছেন, সেক্ষেত্রে কি জলের ঠান্ডা হওয়ার কথা, কারণ জল থেকে বেরিয়ে ক্যালোরিক লোহার মধ্যে ঢুকবে। তাহলে কিছু থেকে যেটা বেরোচ্ছে, যেখান থেকে বেরোচ্ছে সে তো ঠান্ডা হবে। কিন্তু এক্ষেত্রে কী হলো, জলও গরম হচ্ছে, লোহাও গরম হচ্ছে, ড্রিলিং মেশিনও গরম হচ্ছে। হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু নোটিসড দিস সায়েন্টিফিক্যালি, এবং তিনি উপলব্ধি করলেন না ক্যালোরিক তত্ত্ব তো ভুল তত্ত্ব। যদি তাপ একটা ক্যালোরিক নামের পদার্থ হতো তাহলে তো জলে ঠান্ডা হওয়ার কথা, কারণ জল থেকে বেরিয়ে এসে এই আয়রন বা লোহার মধ্যে প্রবেশ করতো। কিন্তু জলও গরম হচ্ছে, এটাও গরম হচ্ছে। সো ক্যালোরিক তত্ত্বটা ঠিক না, ক্যালোরিক তত্ত্বটা ভুল।
ক্যালোরিক তত্ত্বটা ভুল হলে তাহলে তাপ আসলে কি সেইটা উনি কিছু বলতে পারলেন না। উনি প্রমাণ করে দিলেন যে পরীক্ষার মাধ্যমে যে ক্যালোরিক তত্ত্ব, দ্য থিওরি অফ ক্যালোরিক থিওরি, হিট সম্পর্কে যেটা এতদিন ধরে চালু হয়ে আছে, দ্যাট ইজ এ ভুল থিওরি। পরবর্তীকালে হামফ্রে ডেভিড বলে একজন ব্রিটিশ বিজ্ঞানী, তিনি করলেন কি, একটা কাচের পাত্রের মধ্যে বায়ুশূন্য অবস্থা তৈরি করে, বোঝা গেল, বায়ুশূন্য অবস্থা করে দুটো হ্যান্ডেলের মাধ্যমে রাবার দিয়ে বায়ুনিরুদ্ধ অবস্থায় দুটো বরফকে এরকম ঘষাঘষি করলেন। তাহলে বায়ুনিরুদ্ধ অবস্থায় যখন এই ঘষাঘষিটা করছেন, বরফে যখন ঘষাঘষি হচ্ছে তখন বরফ গলে যাচ্ছে। তো উনি তো ওটাকে বায়ুশূন্য করে রেখেছেন, তার মানে ক্যালোরিক নামক পদার্থ বাতাস থেকে তো বরফে যেতে পারছে না, তাহলে কি করে গলছে? রামফ্রেডের পরীক্ষার উপরে বেস করে এই হামফ্রে ডেভিড এই পরীক্ষাটা করেছিলেন এবং উনি বলেছিলেন যে তাপ হচ্ছে সামথিং, কিছু একটা গতি, এই গতির ফলে যেটা উৎপন্ন হয়। পরবর্তীকালে কাইনেটিক থিওরি বা এই যে গতিতত্ত্বের ওপর যে ফর্মুলাটা আসবে, এখান থেকে শুরু হচ্ছে। হামফ্রে ডেভিড বললেন যে হিট ইজ এ কাইন্ড অফ মোশন, তাপ হলো এক ধরনের গতি। এর থেকে বেশি উনি এগোতে পারেননি। জেমস প্রেসকট জুল বলে একজন ভদ্রলোক বিজ্ঞানী, ইনি শেষমেশ একটা প্যাডেল চাকতি পরীক্ষার মাধ্যমে, প্যাডেল চাকতি পরীক্ষাটা কি দেখো, একটা ছবি যাচ্ছে, এই পরীক্ষা নিয়ে ডিটেলসে বলার কিছু নেই, পরীক্ষার সময় আসে না। এই প্যাডেল চাকতি পরীক্ষার মাধ্যমে দেখো একটা জায়গা আছে যে একটা এরকম একটা জলের বিকার আছে, জলের বিকার, তার মধ্যে একটা লাঠি ঢোকানো আছে, সেই লাঠির এরকম কিছু ফ্যানের মতো পাখা রয়েছে, লাঠিটা যদি ঘোরে তাহলে জল ঘুরবে। তো তুমি তার ডগায় একটা এরকম আঁকটা আছে, এটার সঙ্গে আর একটা গোলক জড়িত, এবং এর সঙ্গে দেখো একটা খেয়াল করে দেখো দড়ি জড়িয়ে একটা এমভর, ওটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি এমভরের বস্তুর ফ্রি ফল হবে, ওখান থেকে এখানে পড়লে একটা কাজ হবে, সেই কাজের জন্য এইটা ঘুরবে, এইটা ঘোরার ফলে এখানে একটা জলের মধ্যে থার্মোমিটার দেওয়া আছে, দেখো সেই থার্মোমিটারে কিছু তাপমাত্রার পরিবর্তন হবে। এখন কত পরিমাণে কাজ করলে কত পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এর একটা হিসেব নিকেশ করে উনি প্রমাণ করেন যে ওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট টু হিট, ডাব্লিউ ভ্যারিজাস এইচ, যেটা বিখ্যাত জুলের সূত্র নামে পরিচিত হবে। অর্থাৎ তুমি যত বেশি কাজ করবে তত বেশি শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে, যত বেশি শক্তি উৎপন্ন হবে। তুমি দেখো, খেয়াল করে দেখো যে তুমি যদি এখানে অনেক বেশি কাজ করো, মানে অনেক বেশি হাত ঘষো, তাহলে ওয়ার্ক বেশি হচ্ছে, ওয়ার্ক বেশি হলে হিট বেশি উৎপন্ন হবে, তাই না? হাত ঘষেই দেখো, যদি ওয়ার্ক বেশি করো, অনেক বেশি ওয়ার্ক করো, তাহলে অনেক বেশি হিট উৎপন্ন হবে। তাহলে হিট ইজ প্রপোর্শনাল টু, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, ওয়ার্ক ডান ইজ প্রপোর্শনাল টু হিট, অর্থাৎ কৃতকার্য তাপের সঙ্গে প্রপোর্শনাল, সমানুপাতি, এইটা কিন্তু তিনি বললেন। বুঝতেই পারছি এটা একেবারে তুল্যাঙ্ক সূত্র, ইকুইভ্যালেন্ট ল অফ ইকুইভ্যালেন্ট। তাহলে তাপ যদি কার্য হয়, কার্য কি? কার্যই হচ্ছে শক্তি। তাহলে তাপ যদি ইকুইভ্যালেন্ট টু কার্য হয় আর কার্য যদি ইকুইভ্যালেন্ট টু শক্তি হয়, তাহলে আলটিমেটলি কী প্রমাণিত হলো? জেমস প্রেসকট জুলের সূত্র অনুযায়ী, মত অনুযায়ী, সেই দিন থেকে তাপ হলো এক ধরনের শক্তি। মানে আমরা জানলাম যে আলটিমেটলি হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি। এই যে হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি, তারপর থেকে আমরা এখন যে কেউ যদি জিজ্ঞেস করে আমাদেরকে, আমরা কিন্তু আনসার করি যে হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি, তাপ হলো এক ধরনের শক্তি। এখন তাপ যে এক ধরনের শক্তি, তা সেই শক্তিটা পদার্থের মধ্যে কিভাবে থাকে? পদার্থের মধ্যে এই শক্তি, যেটাকে তাপ শক্তি বলছো, অণুর রৈখিক গতি, কম্পনজনিত গতি, বা যদি কোনো ঘূর্ণন গতি থাকে, রোটেশনাল গতি, তাহলে রৈখিক গতি, রোটেশনাল গতি বা ভাইব্রেশনাল গতি, যে কোনো গতিই থাক না কেন, এই গতি আকারে থাকে। যদি রোটেশনাল ব্যাপারটাকে ধরা হয় না, কারণ ওটার মধ্যে বন্ডিংটা থাকে। সেই জন্য এই শক্তিটাকে আমি মূলত কথাটা ইউজ করছি, পদার্থের মধ্যে যে অণুপরমাণুগুলো রয়েছে, সেই অণুপরমাণুগুলো রৈখিক, ট্রান্সলেশনাল, ওকে, যদি রোটেশনাল কিছু মুভমেন্ট থাকে, যদি থাকে তো, আর কম্পন, মূলত কম্পন, এই যে কম্পন, এই গতিশক্তি রূপে এই শক্তিটা পদার্থের মধ্যে থাকে। তাহলে এই গতিশক্তিটা আসলে কি? এই গতিশক্তিটাই হচ্ছে তাপীয় উত্তেজনার ফল। কার? না, অণুপরমাণুর। পদার্থের গতিতত্ত্ব অনুযায়ী বা কাইনেটিক থিওরি অফ ম্যাটার অনুযায়ী এই কণাগুলোর যে আভ্যন্তরীণ চাঞ্চল্য, ঠিক আছে, এটাই কিন্তু তাপশক্তি। রৈখিক, ঘূর্ণন বা কম্পন। তাহলে অণুগুলো যে স্থির নেই, রৈখিক গতিতে আছে, ঘূর্ণন গতিতে আছে বা কম্পনশীল গতিতে আছে, এই যে গতিতেই থাকুক না কেন, এই যে গতিশক্তি, এই শক্তিটাই আসলে তাপশক্তি।
এইটাকে তোমরা বলতে পারো যে বস্তুর আভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ বস্তুর অণুপরমাণুর অভ্যন্তরে যে শক্তিটা রয়েছে সেটাই ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি। তাহলে আমি একটা এ বস্তু নিলাম, একটা বি বস্তু নিলাম। এ বস্তুর আভ্যন্তরীণ শক্তি যদি একটু বেশি হয় তার মানে তাপ বেশি, বি বস্তুর আভ্যন্তরীণ শক্তি যদি একটু কম হয় তাহলে তাপ কম। দুটো যদি সংস্পর্শে নিয়ে আসি তাহলে আভ্যন্তরীণ শক্তি এখানে বেশি, আভ্যন্তরীণ শক্তি এখানে কম, এই আভ্যন্তরীণ শক্তি ট্রান্সফার হয়ে যাবে। বলা হবে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ চলে গেল। আসলে এখানে আভ্যন্তরীণ শক্তিটা তাপের আকারে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবাহিত হয়ে গেল। এই প্রবাহমান আভ্যন্তরীণ শক্তিকেই তাপ শক্তি বলা হয়। আশা করি বোঝা গেল, মাথার মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এই যে গতি, আভ্যন্তরীণ অণুপরমাণুগুলোর গতি, সেটা কি গতি হতে পারে? সেটা রৈখিক গতি হতে পারে, সেটা রোটেশনাল গতি হতে পারে, সেটা কম্পন গতি হতে পারে। এই গতিটাই কিন্তু আসলে তাপশক্তি, এবং এই গতির বহিঃপ্রকাশ যদি কোনো রকমভাবে হয় সেটাই হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। আশা করি বোঝা গেল। তোমাদের ক্লাস 10-এর বইয়ে এত কিছু নেই, বা তোমাদের যে 11-12-এর বইয়ে এই পোর্শনসগুলো মূলত রয়েছে, আমি এগুলো বলে দিলাম। তো তাপের সংজ্ঞাটা আমাদের নর্মালি বইয়ে যেরকম লেখা থাকে, আমি সেই সংজ্ঞাগুলো একটুখানি বলে দিচ্ছি। পরীক্ষার সময় এগুলো যদিও আসবে না, কিন্তু বইয়ে এগুলো লেখা থাকে। কি লেখা থাকে? যে তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয়। সো দিস ইজ দ্য ডেফিনেশন, নোবডি উইল আস্ক ইউ দিস ডেফিনেশন। তাপ হলো এক প্রকারের শক্তি যা আমাদের মধ্যে উষ্ণতার অনুভূতি তৈরি করে, আর তাপ হলো এক প্রকার শক্তি যা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়। আর উষ্ণতার সংজ্ঞা কী বলে? ডেফিনেশন অফ টেম্পারেচার। উষ্ণতা হলো একটা তাপীয় অবস্থা যা দুটি বস্তুর সংস্পর্শে আসলে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে সেটা নির্দেশ করে। অর্থাৎ একটা তাপীয় অবস্থা যেটা নির্ভর করে একটা বস্তু গরম তো কতটা গরম। যদি আরেকটা বস্তুর সংস্পর্শে যায় তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুর মধ্যে তাপ যাবে, অর্থাৎ তাপীয় অবস্থা এইটা কিন্তু নির্দেশ করে উষ্ণতা। যদি উষ্ণতাকে গতীয় তত্ত্ব অনুযায়ী আমি কী বললাম একটু আগে, যে বস্তুর আভ্যন্তরীণ যে গতিশক্তি সেটা রৈখিক কম্পন হতে পারে, ঘূর্ণন হতে পারে, কম্পন হতে পারে, সেই গতিশক্তির বহিঃপ্রকাশ। ঠিক আছে, বোঝা গেল কথাটা? অথবা তুমি যদি বলো যে দুটো বস্তু যদি তাপীয় সাম্যে থাকে, তাপীয় সাম্যটা কী বলছি আমি, দুটো বস্তু একটা উষ্ণ একটা ঠান্ডা আমি সংস্পর্শে নিয়ে গেলাম, তাহলে কি উষ্ণ বস্তু তাপ ত্যাগ করবে আর ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করবে। তাহলে কতক্ষণ করতে থাকবে? যতক্ষণ না কোনো একটা কিছু এদের সমান হয়ে যাবে। কোনটা সমান হয়ে যাবে? না তাপমাত্রা যতক্ষণ না সমান হবে, তাহলে তারা তাপীয় সাম্যে পৌঁছে যাবে। সেখানে একটু ঘুরিয়ে বলা যেতে পারে যে যেটা সমান হয়ে গেলে একটা উষ্ণ বস্তু এবং একটা শীতল বস্তুর মধ্যে তাপীয় আদান প্রদান বন্ধ হয়ে যায়, বা তারা তাপীয় সাম্যে পৌঁছে যায়, সেই প্যারামিটারটাকেই তাপমাত্রা বলে। এখন সাম্য বলতে আমি কি বলছি? সাম্য বলতে আমি বলছি যে একটা উষ্ণ বস্তু তার মানে কি তার আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ অনেক বেশি, একটা শীতল বস্তু তার আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ একটু কম, কারণ শক্তিটাই কম, সেখানে কম তাপ আছে। এইবার তুমি সংস্পর্শ নিয়ে এলে এর আভ্যন্তরীণ শক্তি বেশি, এর আভ্যন্তরীণ শক্তি কম, তাহলে ট্রান্সফার হতে থাকবে। আমরা বলবো যে গরম তাপটা চলে যাচ্ছে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে। কতক্ষণ ট্রান্সফার হতে থাকবে? যতক্ষণ না তাদের আভ্যন্তরীণ শক্তিটা সমান হচ্ছে। তাহলে এই যে আভ্যন্তরীণ শক্তিটা সমান না হওয়া পর্যন্ত ট্রান্সফার হতে থাকবে, এইটাকেই বলা হবে যে তাপের ট্রান্সফরমেশন হচ্ছে। আর যখন সমান হয়ে যাবে, তখন যেটা স্থির হয়ে যাবে, তখন বলা হবে এই দুটো বস্তু তাপীয় সাম্যে পৌঁছেছে বা থার্মাল ইকুইলিব্রিয়ামে এসেছে। ক্লিয়ার হলো কি হলো না? এখন এই যে থার্মাল ব্যাপার স্যাপার, তাপমাত্রা বা তাপ সম্পর্কিত সমস্ত ব্যাপার স্যাপার, এইগুলো থার্মোমিতি বলে একটা বিষয় পদার্থবিজ্ঞানে রয়েছে। সেই বইয়ে যে এই তাপ সম্পর্কিত যে বই, তাকে বলা হয় থার্মোমিতি। এখন থার্মো মানে তুমি জানো তাপ, থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, থার্মো। আর মিতি মানে হচ্ছে মিটার, মিটার থেকে মিতি এসছে, মিতি। এই মিতি বা মেট্রিক কথাটা অর্থ হচ্ছে পরিমাপ করা। অর্থাৎ যে চ্যাপ্টারে বা ফিজিক্সের যে অধ্যায়ে এই তাপ পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় থার্মোমেট্রি বা থার্মোমিতি। বোঝা গেল কথাটা? কখনো কখনো যেখানে তাপের আভ্যন্তরীণ অণুপরমাণুর গতিশক্তিটা কীরকম সেই গভীরে গিয়ে যদি এই আলোচনাটা হয়, তখন আমরা তাকে বলি থার্মোডায়নামিক্স। অর্থাৎ যদি আমি শুধু তাপের পরিমাপে ক্ষান্ত না থাকি, তাপ অণুপরমাণুর আভ্যন্তরীণ অণুপরমাণুর গঠনকে, তাদের কম্পনকে যদি আমি কনসিডার করি, ভাবি, তখন সেই বইটার নাম কিন্তু আমি আর থার্মোমিতি বলবো না, তখন বলবো তাপ গতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স।
এই থার্মোডায়নামিক্সের 3টে বিখ্যাত সূত্র রয়েছে, যেটাকে বলা হয় তাপগতিবিদ্যার 0তম সূত্র, তাপগতিবিদ্যার 1ম সূত্র, তাপগতিবিদ্যার 2য় সূত্র। এখন 1ম সূত্র 2য় সূত্র, তার আগে 0তম সূত্র কেন স্যার? তাহলে 1 2 3 বলতে পারতো। আসলে হয়েছিল কি, আমরা 1ম সূত্র আবিষ্কার করেছি, 2য় সূত্র আবিষ্কার করেছি, তারপরে আমাদের মনে হয়েছে যে আরে একটা তো সূত্র এখনও বাকি আছে, সেটা হচ্ছে তো এই দুটো সূত্রের আগে, তাহলে 1ম আর 2য় হয়ে গেছে, সেই জন্য আগে আমরা যখন বসাচ্ছি তখন আমরা সেটাকে বলছি জিরো। এই 0th ল অফ টেম্পারেচার, তাপ গতিবিদ্যার 0তম সূত্রটা কি অদ্ভুত। এটা বলছে যদি রামের বয়স শ্যামের বয়সের সমান হয়, ঠিক আছে, এবং রামের বয়স যদি যদুর বয়সের সমান হয়, তাহলে যদুর বয়স আর শ্যামের বয়স সমান। বুঝলেন না? বলো, যদি বলা হয় এ এবং বি দুটো বস্তু আছে, আর একটা বস্তু আছে সি, তাহলে এ বস্তু বি, আর একটা বস্তু আছে সি। যদি 0তম সূত্র, তাপগতিবিদ্যার 0তম সূত্র আমায় বলছে যে বস্তু এ যদি বস্তু সি এর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, বস্তু বি যদি সি এর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তাহলে এ এবং বি নিজেরাও তাপীয় সাম্যে থাকবে। এর বেশি কথা কি হলো, তাই তো? থাকবে তো। এ এবং সি তাপীয় সাম্যে আছে মানে কি এ আর সি তাপমাত্রা সমান, বি আর সি তাপীয় সাম্যে আছে মানে কি বি আর সি তাপমাত্রা সমান, তাহলে এ আর বি নিজের তাপমাত্রা তো সমানই হবে। সো এইটা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র, যেখান থেকে কিন্তু আমরা তাপমাত্রার সংজ্ঞাটা পাই। কি পাই না, যে ধর্মটা সমান হওয়ার জন্য দুটো বস্তু পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে পৌঁছায়, আমরা তাকেই উষ্ণতা বলি। এই উষ্ণতা পরিমাপ করবার জন্য আমরা যে যন্ত্রটাকে ব্যবহার করব তাকে বলা হবে থার্মোমিটার। থার্মো মানে হচ্ছে উষ্ণতা, আর মিটার মানে পরিমাপ। তাহলে যে যন্ত্রের সাহায্যে আমরা উষ্ণতা পরিমাপ করব আমরা তাকে বলবো থার্মোমিটার। এখন কিসের সাহায্যে করব? যে উষ্ণতা পরিবর্তন করলে আমরা দেখব যে পদার্থের কোন ভৌত ধর্মের পরিবর্তন হচ্ছে। আমি এক্সাম্পল দিয়ে বলছি যে উষ্ণতা পরিবর্তন তুমি যদি করো তাহলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, না? তরল পদার্থের, কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তাহলে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে তুমি তাপমাত্রা বাড়ালে, যেমন পারদের আয়তন বৃদ্ধি পাবে, অ্যালকোহলের আয়তন বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা বাড়ালে তার আয়তন বৃদ্ধি পাবে। এর উপরে নির্ভর করে আমি কতটা আয়তন কতটা তাপমাত্রায় বৃদ্ধি পাবে এটা আমি দেখে নেব, দেখে নিয়ে এবার আমি তাপ পরিমাপ করব তাপমাত্রা। তাহলে এই যে তাপমাত্রা বাড়লে বস্তুর আয়তনের পরিবর্তন হয়, এই ধর্মের উপর নির্ভর করে আমি একটা থার্মোমিটার বানাতে পারি। তাহলে শুধু এখানে কেন, আমি যেখানে যেখানে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বস্তুর যে যে ধর্মের ভৌত ধর্মের পরিবর্তন হবে, সেই ভৌত ধর্মের পরিবর্তনটাকে নিয়েই কিন্তু আমি একটা থার্মোমিটার বানিয়ে দিতে পারি। এখন সেই সব থার্মোমিটার যে খুব সুন্দর সুবেদী হবে, খুব অ্যাকুরেট ফল দেবে এরকম নয়, কিন্তু বানানো তো সম্ভব। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে পদার্থের যে ভৌত ধর্মের পরিবর্তন হবে, সেই ভৌত ধর্মের পরিবর্তন তাপমাত্রার সঙ্গে কিভাবে হলো সেইটা হিসেবের মধ্যে এনে আমরা থার্মোমিটারকে বানাতে পারি। যেমন ধরো তরল থার্মোমিটার, আমি একটা দুটো করে একদম 8টা 10টা এক্সাম্পল দেব। তরল থার্মোমিটার মানে কি? পারদ এবং অ্যালকোহল বলে দুটো তরল আছে, তোমরা জানো। এই পারদ এবং অ্যালকোহলের তাপমাত্রা যদি বাড়াও, তাহলে কি নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি এবং মনোটোনাসলি এর আয়তনটা কিন্তু বেড়ে যাবে। এবার একটা সরু নলের মধ্যে যদি তুমি পারদ নাও, তার তাপমাত্রা বাড়াও, তাহলে নলের মধ্যে এটা ক্রমশ বাড়তে থাকবে, ডাক্তারি থার্মোমিটারে যেটা হয় আর কি। এবং কত উষ্ণতাতে কতটুকু বাড়ছে এই যদি একটা স্কেল করে নিই, আমি স্কেলিং করে নিই, তাহলে আমরা কি এইটার সাহায্যে একটা থার্মোমিটার তৈরি করতে পারছি। তো এই যে তরলের আয়তন বৃদ্ধি হয় তাপমাত্রার ফলে, এর সাহায্যে আমরা তরল থার্মোমিটার বানাতে পারি। তো মূলত আমরা দু রকমের তরল থার্মোমিটার ব্যবহার করি। একটা হচ্ছে কালো তরল, যেটাকে বলে পারদ থার্মোমিটার, আর হচ্ছে লাল তরল, যেটাকে বলা হয় অ্যালকোহল থার্মোমিটার। তো পারদ থার্মোমিটার বা মার্কারি থার্মোমিটার এবং অ্যালকোহল থার্মোমিটার এই দুটো থার্মোমিটারই কিন্তু আমরা বর্তমানে ইউজ করি। এখন অ্যালকোহল থার্মোমিটারের পাল্লা -100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 78 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, অর্থাৎ -100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 78 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত অ্যালকোহল থার্মোমিটারের পাল্লা। আর তোমরা জানো যে পারদ থার্মোমিটারের পাল্লা হচ্ছে -39 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 357 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। -39 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 357 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা পারদ থার্মোমিটারের সাহায্যে মাপতে পারি।
ক্লিয়ার হলো কি হলো না? সো এই দুটো থার্মোমিটার, আমরা একটা পারদ থার্মোমিটার বললাম আর একটা অ্যালকোহল থার্মোমিটার বললাম, যেটার সাহায্যে আমরা তাপমাত্রাকে পরিমাপ করি। এবার আমি কি বললাম যে এরকম যে ভৌত ধর্মগুলোর পরিবর্তন উষ্ণতার সঙ্গে সঙ্গে হয়, তার সাহায্যেই আমরা তাপমাত্রার পরিমাপটা করতে পারি। যেমন ধরো গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন। আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি যে চাপ এবং আয়তন তাপমাত্রার উপরে নির্ভর করে, তাই না? কোনো বস্তুকে যদি উষ্ণতা বাড়াও তাহলে বস্তুর মধ্যে চাপ বেড়ে যাবে, বস্তুর আয়তনও বেড়ে যাবে। একটা সাইকেলকে তুমি যদি অনেকক্ষণ রোদে রেখে দাও, তাহলে সাইকেলকে অনেকক্ষণ রোদে রেখে দিলে কী হবে? সাইকেল বাস্ট করে যাবে, করবে না? চাকা বাস্ট করবে না? কেন করবে? কারণ তাপমাত্রা বাড়ছে, রোদ পড়ছে, ওর ভেতরের যে চাপ, বাতাসের চাপ, সেটা বেড়ে যাবে। কেন? তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে, আয়তনও বেড়ে যাবে, আয়তন বাড়ার চেষ্টা করবে। তাহলে একে চাপ বাড়ছে, আবার আয়তনে ফুলে বাড়ার চেষ্টা করছে, ফলত ওই টিউবটা ফ্রাস করে ফেটে যাবে। তাহলে এই যে তাপমাত্রা বাড়লে বস্তুর গ্যাসের চাপ বাড়ে, তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, এর ওপরে নির্ভর করে যদি কোনো থার্মোমিটার বানানো হয় তাহলে তাকে বলা হবে চাপ থার্মোমিটার বা আয়তন থার্মোমিটার। তা আয়তন থার্মোমিটার বা তাপ থার্মোমিটার হতে পারে। আমি জাস্ট এটা থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, যদিও খুব বেশি ইউজ হয় না। স্থির চাপ গ্যাস থার্মোমিটার এটাকে বলে, স্থির চাপ গ্যাস থার্মোমিটার, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। তো এইটা খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু এখানে আমি জাস্ট একটু মেনশন করে রাখার জন্য বলে রাখলাম। ক্লিয়ার হলো কি হলো না? এরপরে যেমন আমরা আরও রকম, আমি কি বলেছি যে ভৌত ধর্মগুলো তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়, সেই সমস্ত ভৌত ধর্মগুলোকে কাজে লাগিয়েই আমি কিন্তু তাপমাত্রা মাপক যন্ত্র হিসাবে থার্মোমিটার বানাতে পারি। যেমন ধরো কোনো বস্তু রোদ, তোমরা যখন ইলেকট্রিসিটি আমি তোমাদেরকে পড়াবো যে কোনো একটা বস্তুর মধ্যে তড়িৎ প্রবাহ যদি করা হয়, তাহলে তড়িৎ প্রবাহটাকে ওই বস্তু ওর মধ্যে দিয়ে যেতে বাধা দেয়। এই যে কোনো একটা বস্তু তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহটাকে পাঠায়, তাহলে তড়িৎ প্রবাহ যেতে বাধা দেওয়ার জন্য ওই বস্তুর একটা ধর্ম দায়ী, তাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। এখন তাপমাত্রা বাড়লে রোধের পরিবর্তন হয়, কার রোধ বাড়ে কার রোধ কমে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমি প্লাটিনাম নামক একটা ধাতুর কথা বলছি, উচ্চ তাপসহী, এর তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায়। তাহলে প্লাটিনামের তাপমাত্রার সঙ্গে রোধ বৃদ্ধি পায়, তাহলে কতটুকু তাপমাত্রা বাড়লে কতটুকু রোধ বৃদ্ধি পায় সেইটা হিসেব যদি আমি করতে পারি, তাহলে আমার তাপমাত্রা মাপা সম্ভব। আমি রোধ মেপে নেব, তাহলে আমার তাপমাত্রা পরিমাপ হয়ে যাবে। রোধ মেপে নিয়ে তাপমাত্রা মাপবো কেন? তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বেড়ে যায়। তাহলে এই যে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বেড়ে যাচ্ছে, এই ধর্মের ওপরে ভিত্তি করে রোধ পরিমাপ করলাম প্লাটিনামের, এবং তার সাহায্যে আমি তাপমাত্রা পরিমাপ করলাম। এইটাকে বলা হয় প্লাটিনামের রোধ থার্মোমিটার, প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, যেটা 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে কোনো উষ্ণতা সঠিকভাবে পরিমাপ করতে পারে। কে না? প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার ক্যান মেজার আ টেম্পারেচার ফ্রম 170 -170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা সম্ভব এই রোধ থার্মোমিটার দিয়ে। আর একটা থার্মোমিটার আছে তাপযুগ্ম থার্মোমিটার, যেটাকে বলে তাপ তড়িৎ থার্মোমিটার। তাপতড়িৎ থার্মোমিটারের অদ্ভুত একটা ব্যাপার, আমি একটুখানি সময় নিয়ে এটাকে বলবো। যে দুটো আলাদা আলাদা ধাতুর যদি তার নাও, মনে করো লোহা আর তামা নিলে, চলো সাপোজ দুটো আলাদা আলাদা ধাতুর তার নাও, নিয়ে এ একটা তার এ একটা তার, দুটো তারের দুটো প্রান্ত তুমি ঝালাই করে জুড়ে দিলে, এটাও ঝালাই করে জুড়লে এটাও ঝালাই করে জুড়লে। এইবার এই দুটো প্রান্ত যেটা ঝালাই করে জোড়া আছে, একটাকে যদি বরফের মধ্যে দাও আর একটা যদি গরম জলের মধ্যে দাও, মানে দুটো জয়েন্ট, এইটার মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য তৈরি করো, তাহলে ওই বর্তনী, ওই তারের মধ্যে কারেন্ট তৈরি হবে। এই যে জাংশন দুটো ভিন্ন তারের জাংশন, দুটো জাংশনকে যদি দুটো আলাদা তাপমাত্রায় রাখা যায়, একটা বরফের মধ্যে, একটা মনে করো গরম জলের মধ্যে, এই আলাদা তাপমাত্রায় রাখা হলে এই যে তার মধ্যে একটা তড়িৎ তৈরি হয়, এই ঘটনাকে বলা হয় সিবেক ক্রিয়া। কি বলে? সিবেক ক্রিয়া। আরেকবার, দন্তের শয় দীর্ঘী বয়কার ক, সিবেক ক্রিয়া। তাহলে কতটুকু কারেন্ট তৈরি হচ্ছে সেটা যদি আমি মেপে নিই, তাহলে আমার একটা তো বরফ 0 ডিগ্রি, এবার অন্যটাতে আমি অন্য তাপমাত্রায় রাখলাম, অনেক গরম তাপমাত্রাতে রাখলাম, এটা তো 0 ডিগ্রি আমি জানি, তাহলে ওটা কত তাপমাত্রা, তাহলে কত তাপমাত্রা পার্থক্যের জন্য কত কারেন্ট তৈরি হয়, এই হিসেবটা যদি আমি স্টাডি করতে পারি, তাহলে সেই হিসেব থেকে কিন্তু আমি অনায়াসে, এইটা তো 0 ডিগ্রি, তাহলে ওই তাপমাত্রাটা আমি পেয়ে যাব। ক্লিয়ার হলো কি হলো না? সো এর উপরে ভিত্তি করে আমরা মোটামুটি -250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারি। -250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা
-250 ডিগ্রি সেন্টিগ্রেড টু 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর সাহায্যে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। আরেকটা আছে দ্বিধাতব থার্মোমিটার। দ্বিধাতব থার্মোমিটার যদিও খুব একটা প্র্যাকটিক্যাল ইউজ তার নেই। সেটা কি হয় কি, ধরো আমরা জানি যে কোনো একটা পদার্থের মধ্যে যদি তাপমাত্রা বৃদ্ধি করা যায় তাহলে সেই পদার্থের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়, তাই না? তাহলে আমি যদি এটা তামা লোহা এরকম জুড়ে দিই, তাই না, এবং এটাকে গরম করি, এই তামা আর লোহা একসঙ্গে জোড়ার ফলে যেটা তৈরি হবে এটাকে বলে দ্বিধাতপাত। একটা তামা একটা লোহা, তাহলে তামা আর লোহার তাপের সঙ্গে তো বৃদ্ধিটা একরকমের হবে না, তাহলে তামা বেশি বাড়বে লোহা কম বাড়বে। তাহলে যদি তাপমাত্রা বাড়াও তাহলে এরকম বেঁকে যাবে, তাই না, এরকম বেঁকে যাবে। এই যে তাপমাত্রা বাড়ালে এই যে বস্তু বেঁকে যায়, এইটাকে দ্বিধাতব প্রক্রিয়া বলে। এখন কতটুকু তাপমাত্রা বাড়ালে কতটুকু বাড়বে এর হিসেব করে, বোঝা গেল কথাটা, এর হিসেব করে যে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি হলে এই দ্বিধাতপাত কতটুকু বেঁকে যাবে, এই বাঁকটা হিসেব করে আমি তাপমাত্রা হিসাব করতে পারি। এইটাকে বলে দ্বিধাতব থার্মোমিটার। আরেকটা থার্মোমিটার রয়েছে যেটাকে বলা হয় বিকিরণ থার্মোমিটার বা রেডিয়েশন থার্মোমিটার। তোমরা জানো যে কোনো একটা বস্তুর তাপমাত্রা যত বাড়বে তার বিকিরণ করার ক্ষমতাও কিন্তু তত বাড়বে। বোঝা গেল কথাটা? তাপমাত্রা যত বাড়বে তার বিকিরণ করার ক্ষমতাও তত বাড়বে। এখন তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে বিকিরণ আরও বেশি হবে, তাপমাত্রা বেশি তো বিকিরণ বেশি। এই বিকিরণ একটা বস্তু থেকে কত পরিমাণ তাপ বিকিরিত হচ্ছে সেইটা পরিমাপ করবার জন্য পদার্থবিজ্ঞানে একটা সূত্র রয়েছে যেটাকে বলে স্টিফনের সূত্র। তাপ সঞ্চালন যখন আমি তোমাদেরকে পড়াবো তখন স্টিফনের সূত্রটা পড়াবো। এই স্টিফনের সূত্রের সাহায্যে আমরা বিকিরণ থার্মোমিটার তৈরি করতে পারি। ফেরি বলে একজন বিজ্ঞানী, ফেরির সম্পূর্ণ বিকিরণ পাইরোমিটারের সাহায্যে উচ্চ উষ্ণতা পরিমাপ করার মতো একটা বিকিরণ থার্মোমিটার বানানো যায়, যার নাম কিন্তু পাইরোমিটার। সো পাইরোমিটার ইজ অ্যান এক্সাম্পল অফ রেডিয়েশন থার্মোমিটার। একটা বিকিরণ থার্মোমিটারের এক্সাম্পল হচ্ছে পাইরোমিটার। এটা দিয়ে উচ্চ তাপমাত্রা মাপা যায়। তাহলে আরেকবার বলি, পদার্থের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে তার তাপ বিকিরণের ক্ষমতা বেড়ে যায়। এই যে পদার্থের তাপমাত্রা বেড়ে গেলে তার তাপ বিকিরণের ক্ষমতাটা বেড়ে গেল, পদার্থের তাপমাত্রা বাড়লে তাপ বিকিরণের ক্ষমতা বাড়ছে, এর ওপরে নির্ভর করে আমি বিকিরণটা যদি মেপে নিতে পারি তাহলে কতটা তাপমাত্রা বৃদ্ধি পেলাম আমার মাপা সম্ভব। তাহলে বিকিরণ পরিমাপ করবার জন্য স্টিফনের সূত্র আমার লাগে, বা ফেরির সম্পূর্ণ বিকিরণ সূত্র একটা আছে। সেই সূত্রগুলোর সাহায্যে কতটুকু বিকিরণ হয়েছে এটা যদি আমি পরিমাপ করতে পারি তাহলে আমার কতটুকু তাপমাত্রার বৃদ্ধি হয়েছে বা তাপমাত্রা কতটুকু সেটা আমি পরিমাপ করতে পারবো। এই থার্মোমিটারকে বলা হয় বিকিরণ থার্মোমিটার। এই বিকিরণ থার্মোমিটারকে একটা এক্সাম্পল হচ্ছে পাইরোমিটার। ঠিক আছে, বোঝা গেল কথাটা? কতটুকু আমরা না, যতক্ষণ না ধাতুটা গলে যাচ্ছে, বোঝা গেল, এমন তাপমাত্রা করলাম যদি গলেই যায় তাহলে আর বিকিরণ ফিকিরণ কী থাকলো। এই থার্মোমিটারের সাহায্যে ধাতুর গলনাঙ্ক পর্যন্ত, যে ধাতুটা আমরা নেব সেই ধাতুর গলনাঙ্ক পর্যন্ত কিন্তু আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। আর একটা হচ্ছে চৌম্বক থার্মোমিটার, ম্যাগনেটিক থার্মোমিটার। তোমরা জানো যে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চৌম্বক প্রবণতা কমে আসে, তাই না? তাহলে কতটুকু তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু চৌম্বক প্রবণতা, চৌম্বকত্ব কত পরিমাণে কমে আসছে, এইটাও হিসেব যদি আমরা করতে পারি তাহলে আমরা সেইটাকে দিয়ে থার্মোমিটার ব্যবহার করতে পারবো। যদিও চৌম্বক থার্মোমিটারের বাস্তব ব্যবহার খুব বেশি নেই, কিন্তু তাপমাত্রার সঙ্গে চৌম্বকত্বের যেহেতু তাপমাত্রা বাড়ালে চৌম্বকত্ব হ্রাস পায়, এইটা অনুযায়ী আমরা যদি তাপমাত্রা বাড়াতে একদম 20 বিন্দুতে নিয়ে যাই, যেটাকে 20 বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেখানে চৌম্বকত্ব পুরোই শূন্য হয়ে যাবে, মানে চুম্বক আর চুম্বক থাকবে না, পাতি লোহা হয়ে যাবে। 20 বিন্দুকে পৌঁছে গেলে তখন কিন্তু আর এই থার্মোমিটার কাজ করবে না। বোঝা গেল কথা? তখন তত কমবে না, একদম পুরো চৌম্বকত্ব শেষ হয়ে যাবে। তাহলে 20 বিন্দু কাকে বলে? 20 বিন্দু হচ্ছে সেই পর্যাপ্ত উষ্ণতা, সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো চৌম্বক সম্পূর্ণরূপে তার চৌম্বকত্ব হারিয়ে ফেলে। তাহলে তার আগে পর্যন্ত এই থার্মোমিটার কাজ করবে, মানে তাপমাত্রা বাড়ছে চৌম্বকত্ব কমছে, তাপমাত্রা বাড়ছে চৌম্বকত্ব কমছে। ঠিক আছে, এই যে তাপমাত্রার সঙ্গে চৌম্বকত্ব ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা যেটাকে বানাতে পারি সেটাকে আমরা বলতে পারি চৌম্বক থার্মোমিটার, যদি এর খুব একটা বাস্তব প্রয়োগ নেই। এইবারে যে তাপমাত্রা পরিমাপ করব আমার তো স্কেল চাই না? তো স্কেল কাকে বলে? মানে যেটা দিয়ে আমি মাপবো। তোমরা ডাংগুলি কখনো যদি খেলে থাকো তাহলে আমরা ডাংগুলি দিয়ে মাপতাম। প্রথমে গুলিতে এরকম করে, এখন আর কেউ খেলে না, ডাংগুলি দিয়ে এরকম করে মারতাম, দিয়ে কত ঘর হয়েছে আমার মাপতাম, 1 কাঠি 2 কাঠি 3 কাঠি করে ওটাকে কাঠি বলতাম, দিয়ে 500 কাঠি হয়তো আমার হয়েছে। এবার ও যদি 600 কাঠি করতে পারে তাহলে ও জিতল। তাহলে আমি কি করলাম, একটা কাঠি করেছিলাম যেটা দিয়ে আমরা মাপতাম ক কাঠি হয়েছে।
1 2 3 4 করে করে মাপতাম। তাহলে আমার তাপমাত্রা মাপার জন্য একটা স্কেল চাই। তো স্কেল দু রকমের স্কেল আমরা নর্মালি ব্যবহার করি, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল ব্যবহার করি, আর একটা হচ্ছে যেটাকে সেন্টিগ্রেড স্কেল বলা হয়, আর একটা হচ্ছে যে ফারেনহাইট স্কেল বলি। তো 1742 খ্রিস্টাব্দে, একটু লিখে নিতে পারো, সুইডিশ বিজ্ঞানী 1742 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী জ্যোতির্বিদ বলা যেতে পারে আন্দ্রে সেলসিয়াস সর্বপ্রথম এই স্কেল উদ্ভাবন করেন। 1948 এর পূর্বে এই স্কেলের নাম ছিল সেন্টিগ্রেড স্কেল, কিন্তু 1948 সালে আমরা তার নামের প্রতি শ্রদ্ধা দেওয়ার জন্য এই স্কেলের নাম পরিবর্তন করে রেখে দিয়েছি সেলসিয়াস স্কেল। এই সেলসিয়াস স্কেল তোমরা জানো, বরফের পড়িয়েছি তোমাদের, বরফের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জলের স্ফুটাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রাটাকে 100 ভাগে ভাগ করেছে। অর্থাৎ বরফের গলনাঙ্ক, বরফ বিন্দু নিম্ন স্থিরাঙ্ক করে নিচ থেকে বরফের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, এটাকে সমান 100 ভাগে ভাগ করে এটাকে একটা ভাগকে বলা হয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যে উষ্ণতায় বরফ জমে যায় আর যে উষ্ণতায় জল ফুটে বাষ্প হয়ে যায়, এই দুটো উষ্ণতাকে 100 ভাগে ভাগ করে এক ভাগকে বলা হয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্কেলের সাহায্যে তাপমাত্রা মাপার যে পদ্ধতি তাকে বলা হয় সেলসিয়াস পদ্ধতি বা সেলসিয়াস স্কেল। 1948-এর আগে এটাকে সেন্টিগ্রেড স্কেল বলতাম, 1948-এর পরে তার নামকে শ্রদ্ধা জানাতে এটাকে আমরা সেলসিয়াস স্কেল বলি। আর একই রকমভাবে আর একটা স্কেল আমরা ব্যবহার করি যার নাম ফারেনহাইট স্কেল। 1714 খ্রিস্টাব্দে জার্মান পদার্থবিজ্ঞানী জিডি ফারেনহাইট, 1714 খ্রিস্টাব্দে জিডি ফারেনহাইট এই স্কেল উদ্ভাবন করেন এবং এই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ফারেনহাইট, ঠিক আছে, যেটা কিন্তু স্টিম, মানে স্টিমটাকে 212 ধরা হলো, আর বরফ বিন্দু মানে যেখানে বরফ হবে ওটা 0 ছিল, এটা 32 ফারেনহাইট ধরা হলো। মানে যে তাপমাত্রায় বরফ হয়ে যায় তাকে 32 ফারেনহাইট ধরলাম, যে তাপমাত্রায় জল বাষ্প পরিণত হয়ে যায় তাকে 212 ডিগ্রি সেন্টিগ্রেড ধরলাম। তার মানে এর মাঝখানে হলো কি, 212 থেকে 32 বাদ দিলে 180, মাঝখানটাকে আমরা 180 ভাগে ভাগ করলাম এবং প্রত্যেকটা ভাগকে আমি বললাম 1 ডিগ্রি ফারেনহাইট। এই যে জলের হিমাঙ্ক বরফ বিন্দু 0 ডিগ্রি, তাকে আমি 32 ধরলাম আর ওটা 212 ধরলাম, মাঝখানটাকে 180 ভাগে ভাগ করলাম। এইটার সাহায্যে আমরা যে স্কেল বানাচ্ছি, একটা স্কেল 180 ভাগের একটাকে 1 ফারেনহাইট বলে, তাকে বলা হয় ফারেনহাইট স্কেল। তো এই ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে একটা বিখ্যাত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে C/5 = F-32/9, তাই না? এই C/5 = F-32/9, এটা তোমরা বইয়ে কষা আছে, ভালো করে কষে নিও, এইখান থেকে কিন্তু অঙ্ক কষতে দেয়, ঠিক আছে? এই C/5 = F-32/9 এই সূত্রের সাহায্যে অঙ্কে আমরা পরবর্তী কোনো একদিন কষবো, অনেকগুলো অঙ্ক কষবো, যাতে করে এই সূত্রটা ক্লিয়ার হয়ে যায়। আজকে মূলত আমাদের যে তাপের শুরুর ক্লাসটা, পার্ট 1 ক্লাসটা এই পর্যন্তই। বোঝা গেল আমি কি বললাম? এই পর্যন্তই আজকে তাপের ক্লাস। পরের ক্লাসে আমরা কঠিন তরল এবং গ্যাসের তাপ বৃদ্ধির সঙ্গে কঠিন তরল এবং গ্যাসের আয়তন বৃদ্ধি, দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি, তার ফল কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নতুন ক্লাস আমরা খুব শীঘ্রই শুরু করব। ওকে, অপেক্ষায় থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকো, আর নেক্সট ভিডিওটা আমি খুব শীঘ্রই দিচ্ছি। আপাতত এ পর্যন্তই, টাটা, বাই।